হ্যালো ডিয়ার অ্যাসপিরেন্টস, আজকে আমরা আলোচনা করব ফান্ডামেন্টাল রাইটসের রাইট টু ফ্রিডম। এর আগের দিন রাইট টু ইকুয়ালিটি আর্টিকেল 14 টু 18 আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব আর্টিকেল 19 টু 22, অর্থাৎ রাইট টু ফ্রিডম। এই রাইট টু ফ্রিডম আমরা আলোচনা করব এক এক করে আর্টিকেল নিয়ে। তো আমাদের আর্টিকেল 19-এ কিছু ফ্রিডম দেওয়া আছে, ঠিক আছে। অরিজিনাল কনস্টিটিউশনে আমাদের 7টা ফ্রিডম ছিল, ঠিক আছে। কিন্তু 1978-এ 44th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মধ্য দিয়ে রাইট টু অ্যাকোয়ার, হোল্ড অ্যান্ড ডিসপোজ অফ প্রপার্টি, এই ফ্রিডমটাকে বা এই রাইটটাকে কোথায় নিয়ে যাওয়া হলো না আর্টিকেল 300A। বর্তমান সেটা লিগ্যাল রাইট, নট ফান্ডামেন্টাল রাইটস, ঠিক আছে। তো আর্টিকেল 19-এ যে 6টা ফান্ডামেন্টাল ফ্রিডম বর্তমান রয়েছে, সেই 6টা হলো ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, ফ্রিডম অফ অ্যাসেম্বলি উইদাউট আর্মস, ফ্রিডম টু ফর্ম অ্যাসোসিয়েশন, ফ্রিডম টু মুভ ফ্রিলি ইন টেরিটরি অফ ইন্ডিয়া, ফ্রিডম অফ রেসিডেন্স অ্যান্ড ফ্রিডম অফ প্রফেশন, ট্রেড অ্যান্ড বিজনেস, ঠিক আছে। তো অ্যাট প্রেজেন্ট এই 6টা ফান্ডামেন্টাল ফ্রিডম ইন্ডিয়ান সিটিজেন্সদের রয়েছে, ঠিক আছে। দেন আমরা আর্টিকেল 19 হলো, এবার 20 আলোচনা করব। আর্টিকেল 20 বলেছে যে আর্টিকেল 20 গ্যারান্টিজ প্রোটেকশন ইন সার্টেন রেসপেক্ট অ্যাগেন্স্ট কনভিকশন ফর অফেন্স। এখানে 3টি ঘটনার কথা বলা হয়েছে, ঠিক আছে। যে 1 নাম্বার হচ্ছে নো এক্স পোস্ট ফ্যাক্টো ল, অর্থাৎ আপনি সাপোজ কোনো একটা ক্রাইম করেছে, ঠিক আছে। কেউ কোনো একটা ক্রাইম করেছে আজ থেকে 10 বছর আগে, ঠিক আছে। সাপোজ সেই 10 বছর আগে সে চুরি করেছে। সেই চুরি করার জন্য তৎকালীন সময়ে সর্বোচ্চ যে দণ্ডবিধি রয়েছে সেখানে হয়তোবা 2 বছরের সাজা ছিল, ঠিক আছে। সে চুরি করেছিল সেই সময়, কিন্তু সে যখন তার বিচার হচ্ছে আজকে 10 বছর পরে তার বিচার হচ্ছে সেই কেসে, তো বর্তমানে যদি সেই চুরি করার দণ্ড হিসেবে ফাঁসির সাজা লাগু হয়ে থাকে, সে কিন্তু এই পরবর্তী দণ্ডবিধির আওতায় পড়বে না, ঠিক আছে। অর্থাৎ সে যখন ক্রাইম করেছিল তখনকার ক্রাইমের সাজা হিসেবেই তাকে সাজা দেওয়া হবে, ঠিক আছে। এইটাই হচ্ছে নো এক্স পোস্ট ফ্যাক্টো ল। দেন বলা আছে নো ডাবল জিওপার্ডি, অর্থাৎ একই অপরাধের জন্য কোনো ব্যক্তিকে দ্বিতীয়বার সাজা দেওয়া যাবে না, ঠিক আছে। সাপোজ কোনো ব্যক্তি চুরি করেছে এবং তার সেই কেসে সে সাজা পেয়েছে বা জরিমানা হয়েছে তার উপর, তারপরে কিন্তু সেই কেসটি নিয়ে দ্বিতীয়বার তাকে সাজা দেওয়া যাবে না, ঠিক আছে। এবং নো সেলফ ইনক্রিমিনেশন, অর্থাৎ কেউ কোনো ব্যক্তিকে নিজের বিরুদ্ধে সাক্ষ্য দান করতে পারবে না। অর্থাৎ সাপোজ কোনো পুলিশ বা কোনো আইনি ব্যবস্থায় কোনো ব্যক্তিকে চাপ সৃষ্টি করতে পারবে না যে সে নিজের বিরুদ্ধে সাক্ষ্য দান করবে, ঠিক আছে। এটা হচ্ছে নো সেলফ ইনক্রিমিনেশন হলো। এবং এরপর আর্টিকেল 21 খুব ইম্পর্ট্যান্ট একটা আর্টিকেল, খুব ইম্পর্ট্যান্ট একটা ফান্ডামেন্টাল রাইটস, ঠিক আছে। এটা হচ্ছে ইট প্রোভাইড দ্যাট প্রোটেকশন অফ লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি, ঠিক আছে। এই পার্সোনাল লাইফ অ্যান্ড লিবার্টি, এই আর্টিকেলের মধ্যে অনেকগুলো আমাদের পার্সোনাল লাইফ অ্যান্ড লিবার্টির উপর অনেকগুলো রাইটস রয়েছে। যেরকম আমি বলছি রাইট টু প্রাইভেসি, রাইট টু স্লিপ, রাইট টু এরকমের অনেকগুলো আর্টিকেল রয়েছে, ঠিক আছে। তো রাইট টু মেডিকেল ট্রিটমেন্ট, ঠিক আছে। এগুলো অনেকগুলো রয়েছে পার্সোনাল লাইফ অ্যান্ড লিবার্টির ক্ষেত্রে, ঠিক আছে। এবং এরপরে আর্টিকেল 21-এর এটাকে অ্যাড করা হয়েছে
2002 সালে 86th অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে। ঠিক আছে, এটা বলছে যে দ্য স্টেট শ্যাল প্রোভাইড ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন টু দ্য চিলড্রেন অফ দ্য এজ অফ 16 to 14 ইয়ার্স। ঠিক আছে, এই অর্থাৎ 6 থেকে 14 বছর বয়সের শিশুদের পড়াশোনার দায়িত্ব স্টেটের, অর্থাৎ গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার। ঠিক আছে, রাষ্ট্রের দায়িত্ব যে 6 থেকে 14 বছরের শিশুরা ফ্রি এবং কম্পালসারি এডুকেশন পাবে। ঠিক আছে, এই আর্টিকেল 21, এই আর্টিকেলটা ইনসার্ট হয়েছে আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনে। কত নম্বর কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট? না, 86th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2002। ঠিক আছে, এরপর আর্টিকেল 22 বলেছে যে গ্যারান্টিজ প্রোটেকশন অ্যাগেনস্ট অ্যারেস্ট অ্যান্ড ডিটেনশন ইন সার্টেন কেসেস। ঠিক আছে, তো দেশে যখন জাতীয় জরুরি অবস্থা লাগু হয় তখন আর্টিকেল 358 অনুযায়ী আমাদের প্রথম আর্টিকেল রেস্ট্রিক্ট হয় 19। ঠিক আছে, যেটা রাইট টু ফ্রিডম, এটা প্রথমেই রেস্ট্রিক্ট হয়ে যায়। ঠিক আছে, কিন্তু আবার আর্টিকেল 359 অনুযায়ী বলা আছে যে আমাদের 20 এবং 21 নম্বর আর্টিকেল কিন্তু রেস্ট্রিক্ট করা যায় না। ঠিক আছে, তো আজকে আমাদের সেশন এই পর্যন্তই। আবার নেক্সটে অন্য একটা ভিডিও নিয়ে আসবো। তো তোমাদের ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর আমার চ্যানেলটি নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।